শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। আমাদের অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা আমাদের পঞ্চম শ্রেণীর ইতিমধ্যে আমরা বেশ কিছু চ্যাপ্টার শেষ করে ফেলেছি। আজকে আমরা রৌদ্র লেখে জয় আমাদের যে কবিতাটি আছে সেই কবিতার ইতিমধ্যে দুটি অংশ আমরা শেষ করেছি। আমাদের প্রথম অংশটিতে আমরা রৌদ্র লেখে জয় কবিতাটি সম্পর্কে আলোচনা করেছি, প্রতিটি লাইন বাই লাইন। সেখানে আমরা মূল ভাবগুলো নিয়ে কথা বলেছি। দ্বিতীয় অংশটিতে আমরা শব্দার্থ, তোমার যুক্তবর্ণ, বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এই রৌদ্র লেখে যায় আজকে তৃতীয় পর্বটি অর্থাৎ তৃতীয় অংশটি নিয়ে কথা বলবো। এটি করে আমরা আজকে এই রৌদ্র লেখে যায় এই চ্যাপ্টারটি আমরা শেষ করব। এখান থেকে আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে, প্রথমে আমাদের যে প্রশ্ন থেকে উত্তর অর্থাৎ কবিতাংশ দিয়ে উত্তর তৈরি করার যে 10 নম্বরের যে প্রশ্নটি, 10 নম্বরের জন্য আমরা পাই এই 3টি প্রশ্নের উত্তর আমরা এই কবিতাংশটিকে কেন্দ্র করে যদি আমরা লিখি তাহলে এখান থেকে আমরা 10টি নম্বর পেতে পারি। তো সেটি নিয়ে আমরা কথা বলবো, কারণ এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমাদের সমাপনী পরীক্ষা হবে হবে না সেগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। তোমরা মনে রাখবা তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের এগুলো বিষয়গুলো খুব বেশি দরকার, কেমন? আর এই ক্লাসগুলোতে তুমি এই সৃজনশীল অংশগুলো যখন আলোচনা করে যাবা, পরবর্তী ক্লাসটিতে খুব সহজভাবে তুমি এই কাজগুলোকে সমাপ্ত করতে পারবা। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, আমরা আলোচনা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই। আশা করি দেখতে পাচ্ছ তোমরা সবাই। এটাতে যে কোনো একটি কবিতা থেকে তোমার ওখানে ওই কবিতাটি থেকে একটি কবিতাংশ দেয়া থাকে। ওই কবিতাংশটি থেকে 3টি প্রশ্ন দেয়া থাকে। সেই 3টি প্রশ্নে 2, 5 এবং 3 এ মিলে হয় কত? 10। কেমন? এটির জন্য দেয়া থাকে 2, এটির জন্য দেয়া থাকে 5, এটির জন্য দেয়া থাকে 3, সর্বমোট 10 নাম্বার। অর্থাৎ খুব সহজভাবে ইচ্ছে করলে আমরা এই ক্লাসটি করতে পারি, এই কাজটি আমরা শেষ করতে পারি। তোমরা খেয়াল করে দেখো, প্রথমেই আছে রৌদ্র লেখে জয়। এখানে একটি কবিতাংশ দেয়া আছে 8 লাইনে। বর্গী এলো খাজনা দিতে, বর্গী এলো খাজনা নিতে। কেমন? আচ্ছা, বর্গী এলো খাজনা নিতে, মারলো মানুষ কত। বর্গী বলতে এখানে কাদেরকে বোঝানো হয়েছে? হানাদার বাহিনীকে বোঝানো হয়েছে। কেমন? তারা আমাদের উপরে কি করতে এসেছিল? অত্যাচার করতে এসেছে। এসে তারা কি করেছে? মারলো মানুষ কত, অনেক মানুষ তারা মেরেছে। পুরল শহর, পুরল শ্যামল, গ্রাম যে শত শত, শত শত গ্রাম শহর তারা পুড়ে গেছে, আমাদের এখানে পুড়ে দিয়েছে, যেন আমরা নতুন করে কি নিজেদেরকে উন্নত ভাবে আর প্রতিষ্ঠিত করতে না পারি। সেজন্য পাক হানাদার বাহিনী এই কাজগুলো করেছিল। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা। মুক্তির জন্য যারা যুদ্ধ করেছিল তারাই হচ্ছে মুক্তি সেনা। কেমন? মুক্তি সেনারা 2 ধরনের, যারা প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। কেমন? প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা যুদ্ধের সাথে জড়িত, যারা আমাদের এই দেশটাকে মুক্ত করতে চেয়েছে, তারাই হচ্ছে মুক্তি সেনা। হ্যাঁ, হানাদারের সঙ্গে তারা কি মুখোমুখি লড়াই করেছে। তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। কাদের কথা? সেই মুক্তি সেনাদের কথা এই দেশের মানুষ কখনো কি করবে না? ভুলে যাবে না। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে 2টি প্রশ্ন দেয়া হয়েছে। বর্গী, বর্গীরা এদেশে কি করেছিল? কেমন? এটি 2টি বাক্যে লিখতে বলেছে। আচ্ছা, এখানে বর্গী বলতে আমরা কাদেরকে বলেছি? বর্গী বলতে আমরা সেই পশ্চিম পাকিস্তানিদেরকে বলেছি, যারা আমাদের দেশের মানুষের উপর কি করেছিল? অত্যাচার করেছিল। কেন করতো? কারণ এর পেছনে কিন্তু একটা কারণ ছিল। এর 2টি কারণ। 1 নাম্বার কারণ হচ্ছে, বর্গীরা আমাদের দেশের ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিল। আমাদের দেশের যত রকম রিসোর্স আছে, নানা রকমের খনিজ সম্পদ আছে, আমরা দেখি না, আমরা পড়ি না এখন বইতে, তোমরা সমাজবিজ্ঞান বইতে পড়ো না? আচ্ছা, বর্গীরা এই দেশের ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিল। তার উত্তরটা লিখবো, বর্গীরা এই দেশে কি করেছিল? বর্গীরা এদেশে কি করেছিল তার নিচে 2টি বাক্যে দেওয়া হলো। 1, বর্গীরা আমাদের দেশের ধন সম্পদের প্রতি আকৃষ্ট ছিল। আর দ্বিতীয়টা হচ্ছে, সেই ধন সম্পদ লুট করার জন্যই বর্গীরা আমাদের দেশে এসেছিল। শেষ 2টি বাক্য। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো সেই কবিতাংশটির মূল ভাব। এটি কিন্তু আমাদের প্রথম যে ক্লাসটি আমরা রৌদ্র লেখে জয় থেকে করেছি, সেখানে আমরা এই প্রথম ক্লাসে কিন্তু মূল ভাবটি নিয়ে আমরা আলোচনা করেছি। তারপরও তোমাদের সুবিধার্থে রৌদ্র লেখে জয়ের কবিতাংশটির মূল ভাবটি যা, আমি তা তোমাদেরকে আরেকবার পড়ে শোনাচ্ছি। কেমন? আচ্ছা, 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করে। কারা জয়লাভ করে? আমাদের দেশের মানুষ জয়লাভ করে। কত সালে? 1971 সালে। এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে। আমাদের এদেশের পূর্ব নাম ছিল পাকিস্তান। কি পাকিস্তান? এদেশের নাম ছিল পূর্ব পাকিস্তান।
হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে এদেশের বীর মুক্তিযোদ্ধারা কি লাভ করেছিল? জয়লাভ করেছিল। এই কবিতায় পাকিস্তানিদের অত্যাচারের কথা বলা হয়েছে। কোন কবিতায়? এই রৌদ্র লেখে জয় কবিতাটিতে এদের অত্যাচারের কথা বলা হয়েছে। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানরা সংগ্রাম করেছিল সেই কথাটি ফুটিয়ে তুলেছেন লেখক তার এই কবিতায়। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আমি আরেকবার সহজ ভাবে বলে দিচ্ছি। 1971 সালের মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করেছিল, কেমন, এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নামে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। এর আগে আমাদের এই দেশটার নাম ছিল পূর্ব পাকিস্তান। আমরা পাকিস্তানের দুটি অংশ, একটি বলে পূর্ব পাকিস্তান, একটি বলে পশ্চিম পাকিস্তান। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান অংশে, কেমন, যেখানে এই দেশটি স্বাধীন হওয়ার পর তার নাম কি রাখা হয়েছিল? বাংলাদেশ। হানাদার পাকিস্তানি সৈন্যদের সঙ্গে যুদ্ধ করে আমাদের দেশের বীর মুক্তিযোদ্ধারা কি লাভ করেছিল? জয়লাভ করেছিল। এই কবিতায় পাকিস্তানিদের যে অত্যাচার, সেই অত্যাচারের কথাগুলোকে ফুটিয়ে তুলেছেন লেখক আমাদের এই কবিতায়, কেমন, শামসুর রহমান। তাদের বিরুদ্ধে কেন এদেশের সন্তানরা সংগ্রাম করেছিল সেই কথাটি ফুটিয়ে তোলা হয়েছে আমাদের এই কবিতায়। আমার কথাটা কি বুঝতে পেরেছো? আচ্ছা, একদম বইয়ের ভাষায় তোমার মূল ভাবটি লিখতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, বইয়ের ভাষায় তোমার লিখতে হবে না, তুমি তোমার মতো করে সাজিয়ে তুমি তোমার প্রশ্নের উত্তরটি তুমি করতে পারবে। এরপরেরটি দেখো, একজন মুক্তিযোদ্ধার প্রতি তোমার কর্তব্য 5টি বাক্যে লিখো। যারা এই দেশটাকে মুক্ত করেছে, যারা পাকিস্তানি হানাদার বাহিনীদের সাথে সামনাসামনি যুদ্ধ করেছে, এদের পেছনে তাদের কোনো লোভ লালসা ছিল না। তাদের ইচ্ছে ছিল একটাই, আমাদের মতো অনাগত সন্তানদের জন্য একটা সুন্দর দেশ উপহার দিতে পারে। আজকে তুমি এবং আমি যে স্বাধীন এই দেশটাতে জন্মগ্রহণ করছি, আমরা যে বেড়ে উঠছি, বড় হচ্ছি, আমরা যে স্বাধীন এই কথাটা বলতে পারছি কাদের জন্য? এই মুক্তিযোদ্ধাদের জন্য। তো তাদের প্রতি আমাদের নিশ্চয়ই কিছু কর্তব্য আছে। সেই কর্তব্যগুলোকে আমরা সেটা এখন 3টি বাক্যে আমরা লিখছি, যেহেতু এটার জন্য 3 নাম্বার। আচ্ছা, একজন মুক্তিযোদ্ধার প্রতি আমার কর্তব্যগুলো নিচে 3টি বাক্যে দেয়া হলো। এভাবে দিয়ে কিন্তু আমি উত্তরটাকে কি করব? শুরু করব। 1, তার অসুখ হলে তাকে কি করব? চিকিৎসা করাবো। মুক্তিযোদ্ধার প্রতি সবসময় আমরা কি করব? সম্মান প্রদর্শন করব। আমাদের যে কোনো অনুষ্ঠানে একজন মুক্তিযোদ্ধাকে আমরা কি করব? অতিথির আসনে অতিথি হিসেবে রেখে তাকে কি প্রদর্শন করব? সম্মান প্রদর্শন করব। এভাবে করে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর করতে পারি। আমার কথাটা বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো, এক কথায় প্রকাশ। আচ্ছা, এখান থেকে আমরা যদি ইচ্ছে করি আমরা কিছু এক কথায় প্রকাশ এখান থেকে বের করতে পারি। যেমন, হানা দেয় যে, আচ্ছা, তাকে কি বলে? হানাদার। হানাদার। এরপরে দেখো, মুক্তির জন্য যুদ্ধ। মুক্তির জন্য যুদ্ধ, এটাকে আমরা কি বলি? মুক্তি যুদ্ধ বলি, কেমন? আচ্ছা, এরপরে দেখো, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, এটাকে কি বলে? পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, কেমন? পূর্বপুরুষ থেকে যে প্রাপ্ত সেটাকে বলা হয় কি? পৈতৃক। পৈতৃক, বুঝতে পারছো? আচ্ছা, এরপরে দেখো, অক্ষির অগোচরে। এখান থেকে আমরা বলতে পারি, আমরা এখান থেকে যদি আরো কিছু দ্বারা করাই, যেমন অক্ষির অগোচরে। অক্ষির অগোচরে, কেমন? এটাকে আমরা বলবো কি? পরোক্ষ। এখানে যেটি, এটি হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত। দেখো, আবারও ওইটা আমি দেখাচ্ছি, পূর্বপুরুষ থেকে প্রাপ্ত, এটাকে আমরা বলবো পৈতৃক, কেমন? পৈতৃক, কেমন? আচ্ছা, এরপরে দেখো আরেকটি বলি, মুক্তির জন্য যারা লড়াই করে, মুক্তির জন্য যারা কি করে? লড়াই করে, তাদেরকে আমরা কি বলবো? মুক্তি সেনা। আমার কথাটা কি তোমরা বুঝতে পেরেছো? আচ্ছা, খেয়াল করে দেখো, আমরা আমাদের আজকের এই পাঠে যে জিনিসটাকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি সেটা হচ্ছে, এই চ্যাপ্টারগুলো থেকে প্রথমত যেটা সিন প্যাসেজ বা আনসিন প্যাসেজে যে বিষয়গুলো থাকে,
তোমার শব্দার্থ থাকে, শূন্যস্থান পূরণ থাকে, যুক্ত বর্ণ থাকে, বিপরীত শব্দ থাকে, সমার্থক শব্দ থাকে, এক কথায় প্রকাশ থাকে, এইভাবে কবিতাংশ দিয়ে প্রশ্ন তৈরি করা থাকে, থাকে না? থাকে, প্রশ্ন তৈরি করা থাকে, তারপরে তোমার বিরাম চিহ্ন দেয়া থাকে, চিঠি থাকে, একটা রচনা থাকে, 14টা অপশন থাকে। থাকলেও আমরা যদি আমাদের নিয়ম অনুযায়ী প্রত্যেকটা চ্যাপ্টার থেকে নতুন করে প্রাপ্ত যে শব্দগুলো সেগুলোকে ভালো করে সাজাই, তবে আমরা খুব সহজভাবেই প্রশ্নগুলো কি করতে পারি, উত্তরগুলোকে আমরা দাঁড় করাতে পারি। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? আচ্ছা শিক্ষার্থীরা, আমি আবারও বলছি, তোমরা হয়তো শুনে থাকবে যে সমাপনী পরীক্ষা হবে না। সমাপনী পরীক্ষা হবে না, সেটা হচ্ছে অন্য কোথাও সেন্টার হয়ে পরীক্ষা হবে না। না গো, তোমার স্কুল কিন্তু তোমার পরীক্ষাটা অবশ্যই নেবে, তোমাকে জাজ করে নিয়ে কিন্তু তোমাকে ষষ্ঠ শ্রেণীতে কিন্তু প্রমোশন দেওয়া হবে। সেজন্য তুমি যেভাবে কন্টিনিউয়াস পড়াশোনা করে যাচ্ছ, তুমি ঠিক সেভাবে করে তোমার পড়াশোনাটা তুমি করে যাবে। করে গেলে কি হবে, এই যে সৃজনশীলের জ্ঞানটা তোমার হচ্ছে, এটা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে গিয়ে কিন্তু তোমার আবার কি দরকার, এই বিষয়গুলো কিন্তু তোমার দরকার হবে। আর যখনই তোমার এই সৃজনশীল জ্ঞানটা তোমার মধ্যে অর্জিত হবে, ষষ্ঠ শ্রেণীতে গিয়ে খুব সহজভাবে তুমি এই সৃজনশীল প্রশ্নের উত্তরগুলোকে করতে পারবা। কেমন? আচ্ছা, এরপরে আমরা অন্য কোনো চ্যাপ্টারে যাব এর পরবর্তী ক্লাসে। হ্যাঁ, যদি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে কোনো রকমের প্রশ্ন থেকে থাকে, অ্যাড কমেন্ট যে অপশনটি আছে সেখানে তোমরা তোমাদের প্রশ্নটা লিখে আমাকে জানাতে পারো। আমি তোমাদের সেই প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করব। কেমন? নিয়মিত পড়াশোনা করবে, নিয়মিত অনলাইন ক্লাসগুলো করে যাবে। হ্যাঁ, এভাবে ধারাবাহিক থাকলে তোমার পড়াশোনাটা এবং সিলেবাসটা খুব ভালোভাবে সমাপ্ত হবে। কেমন? ভালো থেকো সবাই, দেখা হবে।